আজকে আমরা আবার তোমাদের সামনে চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে। জিওগ্রাফি ক্লাস 12 যারা থার্ড সেমিস্টারে পড়ছো তাদের জন্য একটা সর্বশেষ চ্যাপ্টার, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে বাণিজ্য ও অর্থনীতি। তাহলে যারা ক্লাস 12-এ পড়ছো এবং যারা থার্ড সেমিস্টারে পড়ছো তাদের জন্য এই চ্যাপ্টারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাস্ট চ্যাপ্টার হতে পারে, কিন্তু এখান থেকে আসে প্রচুর প্রচুর প্রশ্ন। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখো, খুব ভালোভাবে দেখো। কোনো জায়গায় অসুবিধে হলে কমেন্টে তোমাদের প্রশ্নগুলো রেখে যেও, ঠিক আছে? চলো আজকে আমরা শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের শেষ চ্যাপ্টার, সেটা হচ্ছে বাণিজ্য ও অর্থনীতি। আজকে খুব ভালোভাবে তোমরা বোঝার চেষ্টা করবে চ্যাপ্টারটা। নতুন নতুন টার্ম আর নতুন নতুন চিন্তা ভাবনা রয়েছে এখানে। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে? আমরা যখন শুরু করছি তখন দেখে নিই, আমাদের এই বাণিজ্য বা অর্থনীতি বিষয়টা জানতে হলে আমাদের কিছু টার্ম সম্পর্কে জানতে হবে। যেমন বাণিজ্যের ধারণা, এটা সম্পর্কে আমাদের জানতে হবে যে বাণিজ্য কাকে বলে, ঠিক আছে? এরপরেই দেখব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য। দেখো, বাণিজ্য বেসিক্যালি কাকে বলা হয়? যখন আমরা দ্রব্য সামগ্রী আদান প্রদান করি এবং অর্থের বিনিময় হয়। কোনো একটি জায়গাতে সমস্ত জিনিস উৎপাদন হয় বা সমস্ত জিনিস পাওয়া যায় সেরকম ঠিক নয়। যেমন আমাদের ভারতে পাওয়া যায় বিভিন্ন ধরনের মশলা, যেটা পৃথিবীর অন্যান্য খুব কম দেশেই এত মশলা পাওয়া যায়। তাহলে আমাদের এখান থেকে অন্য দেশে ওরা কি নিয়ে যাবে? মশলা। মধ্যপ্রাচ্য অর্থাৎ মিডল ইস্ট কান্ট্রি যেটাকে আমরা বলছি, সেখানে পাওয়া যায় প্রচুর পরিমাণে খনিজ তেল। তাহলে ওখান থেকে আমরা খনিজ তেল নিয়ে আসব। এই যে নিয়ে আসা ও নিয়ে যাওয়া, এই যে বিষয়টা, যেখানে অর্থের আদান প্রদান হয়, বস্তু বা দ্রব্যের আদান প্রদান হয়, এটাকেই বলা হয় বাণিজ্য। খুব সাধারণ অর্থে, স্বাভাবিক অর্থে এটাকে বাণিজ্য বলা হয়। তাহলে একদম ক্লিয়ার হয়ে গেল। এবারে দেখি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাণিজ্য কাকে বলা হয়, বা আন্তর্জাতিক বাণিজ্যই বা কি? অভ্যন্তরীণ বাণিজ্য অর্থাৎ একটা দেশের ভেতরে, ধরো আমাদের এটা দেশ রয়েছে, এই দেশের ভেতরে বিভিন্ন রাজ্য রয়েছে। তাহলে দেশের ভেতরে বিভিন্ন রাজ্যের মধ্যে যদি আদান প্রদান হয় তাহলে তাকে বলছে অভ্যন্তরীণ বাণিজ্য। আর যদি একটা দেশের সঙ্গে দেশ এ, দেশ বি, তাহলে এ দেশের সঙ্গে বি দেশের ও বি দেশের সঙ্গে এ দেশের যদি আদান প্রদান হয় তখন সেটাকে বলবে আন্তর্জাতিক বাণিজ্য। অর্থাৎ যদি আমরা এক্সাম্পল দিয়ে বলি, যেমন ধরো ভারতের সাথে বাংলাদেশের যদি বাণিজ্য হয়, বা ভারতের সাথে যদি শ্রীলঙ্কার বাণিজ্য হয়, তাহলে এটাকে বলবে আন্তর্জাতিক বাণিজ্য। আর অভ্যন্তরীণ বাণিজ্য কি? এক রাজ্য থেকে অন্য রাজ্যের মধ্যে, অর্থাৎ দেশের ভেতরে। ধরো বিহারের থেকে পশ্চিমবঙ্গে বা পশ্চিমবঙ্গ থেকে আসামে যদি দ্রব্য সামগ্রী আদান প্রদান হয় তখন তাকে বলবে অভ্যন্তরীণ বাণিজ্য। দেশের ভেতরে হচ্ছে, তাই না? চলো এবারে আর দুটো বিষয় জেনে নিই। যেমন ভারতের অর্থনীতি ও জিডিপি, অর্থাৎ জিডিপির ফুল ফর্ম তোমরা জেনে রাখো, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। অর্থাৎ একটি দেশে এক বছরে কত দ্রব্য উৎপাদন হয় তাকেই বলা হয় জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এছাড়াও আমাদের জানতে হবে ডব্লিউটিও, অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। কি বলছে? ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। পরে আমরা এটা সম্পর্কে পড়বো, মানে আজকেই চ্যাপ্টারে পড়বো, কিছুক্ষণ পরে পড়বো। এরপরে চলে আসলো গ্যাট, জেনারেল এগ্রিমেন্ট অন টেরিফ অ্যান্ড ট্রেড। আচ্ছা, ব্রিক্স, তাই না? এটা সম্পর্কে জানবো। আচ্ছা, এছাড়া জানবো সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। তাহলে পরে এই সমস্ত বিষয় সম্পর্কে একে একে আমরা জানবো। চলে আসি নেক্সট স্লাইডে। যখন আমরা নেক্সট স্লাইডে চলে আসছি, এখানে ভালোভাবে বলে দিয়েছে যে ট্রেড বা বাণিজ্য কাকে বলে। একটু আগেই আমরা জানলাম, এখানে সংজ্ঞাও দেওয়া আছে, দেখে নাও। পণ্য বা পরিষেবার ক্রয় বিক্রয়কে বলা হয় বাণিজ্য। তাহলে পণ্য বা পরিষেবার যদি ক্রয় বা বিক্রয় হয় তাকে বলা হয় বাণিজ্য। এই বাণিজ্যের মধ্যে দুটো বিষয় খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে উদ্দেশ্য, আরেকটা কি? আরেকটা হচ্ছে নির্ভরশীলতা। তাহলে এখানে দেখে নি উদ্দেশ্যটা কি? প্রধান উদ্দেশ্য, বাণিজ্যের প্রধান
উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন বা প্রফিট মেকিং। দেখো যে কোনো ব্যবসা হোক বা বাণিজ্য হোক, যেটাই আমরা বলছি না কেন, সেখানে কিন্তু প্রধান উদ্দেশ্যই হচ্ছে মুনাফা বা প্রফিট, তাই না? প্রফিট। আচ্ছা, এখানে নির্ভরশীলতা, আমরা কি কি বিষয়ের উপর নির্ভর করে থাকি বাণিজ্যটাকে রান করার জন্য? পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। পরিবহন মানে যেরকম বাস, ট্রেন, ট্রাম, প্লেন, জাহাজ, তাই না? এই সমস্ত বিষয়গুলোর উপরে আমরা নির্ভর করে থাকি বাণিজ্যের জন্য। কিন্তু এখানে অংশগ্রহণ কে করে? অংশগ্রহণ করে দুটো অংশ, একটা হচ্ছে ক্রেতা ও বিক্রেতা বা সেলার, অর্থাৎ বাইয়ার আর হচ্ছে সেলার। দেখো একটা ব্যবসার মধ্যে এই দুটো অংশ কিন্তু থাকতেই হবে, একটা হচ্ছে ক্রেতা আর বিক্রেতা। যদি ক্রেতা আর বিক্রেতাই না থাকে তাহলে তো কোনো কিছুই হবে না, তাই না? তাহলে ক্রেতা ও বিক্রেতা। তাহলে আমরা কি কি জানলাম এখানে? উদ্দেশ্যটা কি? প্রফিট, মুনাফা। নির্ভরশীলতা, আমাদের কি কি বিষয়ের উপর নির্ভর করতে হয়? পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উপরে, তাই না? আচ্ছা, আর কি? অংশগ্রহণ, যেখানে অংশগ্রহণ কে করে? ক্রেতা ও বিক্রেতা, এক পক্ষ কেনে আর এক পক্ষ বিক্রি করে। একদম সহজ। পরের চ্যাপ্টারে, পরের পেজে চলে আসি। বলছে যে ভারতের বাণিজ্যের বিকাশ। তাহলে ভারতে একদিনে কি বাণিজ্যের বিকাশ হয়েছে? না। দেখো এক সময় ভারতকে বলা হতো সোনে কি চিড়িয়া, সোনার পাখি বলা হতো। আগে ভারত বাণিজ্যে এতটা উন্নতি ছিল যে ভারতে সবাই আসতো বাণিজ্য করতে, এতটা ডেভেলপ ছিল। বলছে যে আমাদের এই সময়টাকে, অর্থাৎ বাণিজ্যের সময়টাকে তিনটি ভাগে ভাগ করেছে। একটা প্রাচীন যুগ, একটাকে মধ্যযুগ বলছে, আরেকটাকে বলছে আধুনিক যুগ বা ঔপনিবেশিক যুগ। একে একে করে আমরা দেখি। যেমন এখানে বলেছে প্রাচীন যুগ, তাহলে সিন্ধু সভ্যতার সময় বাণিজ্যের সূচনা হয়। এরপরে রয়েছে মেসোপটেমিয়া ও রোমের সঙ্গে বাণিজ্য। তাহলে প্রাচীন যুগে আমরা কিন্তু সিন্ধু সভ্যতাতেও দেখেছি বাণিজ্যের নিদর্শন কিন্তু পাওয়া গেছে। এরপরে চলে আসি মধ্যযুগ। এই মধ্যযুগে আরব ব্যবসায়ীদের মাধ্যমে এটা বৃদ্ধি ঘটে। মশলা ও রেশম এগুলো ছিল সেই সময় বাণিজ্যের প্রধান বস্তু। এর পরবর্তীতে চলে আসি উপনিবেশিক যুগ বা কলোনিয়াল এরা। কলোনিয়াল এরা বলতে সেই সময়টাকে বোঝাচ্ছে যখন ব্রিটিশরা আমাদের দেশে ছিল, ঠিক আছে? সেই সময়টাকে বোঝাচ্ছে। অর্থাৎ ভারত কাঁচামাল রপ্তানি করত, তাই না? র মেটেরিয়াল এক্সপোর্ট করত। আচ্ছা, র মেটেরিয়াল বলতে কয়লা, খনিজ তেল, এই সমস্ত কিছু যা যা আমাদের দেশে পাওয়া যায়, লোহা, তাই না? এই সমস্ত জিনিস আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় রপ্তানি করতাম। তাহলে প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ, ধীরে ধীরে করে এভাবে আমাদের ব্যবসা বাণিজ্য ধীরে ধীরে করে গ্রো করতে থাকে। কেমন? চলে আসি এবারে পরের স্লাইডে, ভারতের বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্য। আমাদের ভারতে যখন বাণিজ্যের কথা আলোচনা করছি তখন কিছু জিনিস না বললেই নয়, যেমন বৈচিত্র্য, কৃষিজ, শিল্পজাত, খনিজ দ্রব্যের বাণিজ্য। আমাদের দেশের মধ্যে কৃষিজ ফসল বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। উত্তর ভারতে যদি যাও তাহলে আলাদা কৃষিজ ফসল পাবে, দক্ষিণ ভারতে আলাদা, পূর্ব পশ্চিম ভারতেও কিন্তু আলাদা আলাদা কৃষিজ ফসল পাওয়া যায়। শিল্পজাত পণ্য প্রত্যেকটা রাজ্যের মধ্যে বিভিন্ন অংশের মধ্যে আলাদা আলাদা, তাই না? আচ্ছা, এছাড়া খনিজ দ্রব্য, আমাদের ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের খনিজ দ্রব্য পাওয়া যায়। সমুদ্রের তীরবর্তীতে যাবে সেখানে খনিজ তেল পাওয়া যায়, দেশের মাঝামাঝি জায়গায় আসবে সেখানে কয়লা, লোহা পাওয়া যায়, তাই না? এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খনিজ দ্রব্য পাওয়া যায়। তুমি ইসেতে চলে যাও, জম্মু কাশ্মীরে চলে যাও, সেখানে তুমি লিথিয়াম পেয়ে যাবে, ঠিক আছে? রিসেন্টলি ডিসকভার হয়েছে। তাহলে এই সমস্ত জিনিসগুলো আমরা পেয়ে যাব। এবারে চলে আসি প্রধান আমদানি। আমরা কি কি আমদানি করি, কি কি আমাদের দেশে কম পাওয়া যায়? যেমন পেট্রোলিয়াম বা যন্ত্রপাতি, এই সমস্ত বিষয়গুলো আমাদের দেশে কম পাওয়া যায়, ওর জন্য আমরা বাইরে থেকে এগুলো নিয়ে আসি। কি কি রপ্তানি করা হয়? যেমন চা, নিশ্চয়ই জানো, দার্জিলিং ডিস্ট্রিক্টে যারা থাকো তারা কিন্তু চা, তারা জানো যে চা এখান থেকে রপ্তানি করা হয়। কফি, ঠিক আছে, নীলগিরি পাহাড়ে কফি উৎপাদন করা হয়। এছাড়া বস্ত্র, খুব ভালো ধরনের উন্নত মানের বস্ত্র আমাদের এখানে উৎপাদন করা হয়। এবং আইটি পরিষেবা, ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের এখান থেকে অন্য দেশে রপ্তানি করা হয়। এছাড়া রয়েছে প্রসার, অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যের ব্যাপক বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে। তাহলে আমরা জানলাম আমাদের দেশের থেকে কি কি রপ্তানি হয়,
কি কি আমরা অন্য দেশ থেকে নিয়ে আসি, তাই না? আর এগুলোর জন্যই কিন্তু ধীরে ধীরে ভারত পৃথিবীর মধ্যে বাণিজ্যের দিক থেকে ক্রমাগতভাবে এগিয়ে যাচ্ছে। চলে আসি এই বাণিজ্যের গুরুত্ব সম্পর্কে এবারে আলোচনা করব, তাই না? বাণিজ্যের গুরুত্ব দেখো, অর্থনৈতিক গুরুত্ব আর একটা সামাজিক গুরুত্ব। গুরুত্ব অনেকগুলো আছে, কিন্তু আমরা বেসিক্যালি এই দুটি গুরুত্বকে নিয়ে একটু আলোচনা করি। যেমন অর্থনৈতিক গুরুত্ব কি, যেমন ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় বৃদ্ধিতে কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে এটা ভূমিকা গ্রহণ করে। এছাড়া নতুন কর্মসংস্থান সৃষ্টি করে, শিল্প ও কৃষির উন্নতি করে। কি কি বললাম তাহলে? জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম, কর্মসংস্থান ও শিল্প ও কৃষির উন্নতি। দেখো, অর্থনৈতিক গুরুত্বের কথা যখন বলছি তখন জাতীয় আয় অর্থাৎ আমাদের যে ন্যাশনাল ইনকাম সেটার ক্ষেত্রে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। দেশের বাণিজ্যের উপরেই ডিপেন্ড করে থাকে আমাদের দেশের কতটা অর্থনৈতিকভাবে লাভ হবে, তাই না? তো আমাদের জাতীয় আয় কিন্তু এটার উপরেই নির্ভর করে থাকে। নেক্সট, এই যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কর্মসংস্থান, এর ফলে প্রচুর পরিমাণে কর্মসংস্থান তৈরি হয়, নতুন নতুন কর্মসংস্থান তৈরি হয়। এছাড়া রয়েছে দেখো শিল্প ও কৃষির সামগ্রিক উন্নতি, অর্থাৎ শিল্প ও কৃষির ব্যাপকভাবে উন্নতি হয়। নেক্সট চলে আসি সামাজিক গুরুত্ব। মানুষের জীবনযাত্রার মান, স্ট্যান্ডার্ড অফ লিভিং উন্নত হয়। তাহলে এই ক্ষেত্রে কি হয় না, জীবনযাত্রার মান অর্থাৎ দেশে যদি কিছু জিনিস না পাওয়া যায় তাহলে আমরা অন্য দেশ থেকে নিয়ে আসব, আর যেগুলো আমাদের কাছে এক্সেস বেশি হয়ে গেছে সেগুলো আমরা আমাদের দেশ থেকে অন্য দেশে পাঠিয়ে দেব। এর ফলে কি হবে, আমাদের যেটা নেই সেটা আমরা নিয়ে আসব, যেটা আমাদের কাছে বেশি সেটা পাঠিয়ে দেব। তাহলে পাঠিয়ে দেওয়ার ফলে অর্থ উপার্জন হবে, আর যেটা নেই, যেটার অভাব রয়েছে সেটা বাইরের দেশের থেকে নিয়ে আসবো আমাদের দেশে। তার ফলে কি হবে, আমাদের যে অভাবটা সেটা পূরণ হয়ে যাবে। তাহলে এর মধ্য দিয়ে কি হবে, আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং অর্থাৎ আমাদের যা প্রয়োজনীয় জিনিস সেটা আমরা পেয়ে যাব, অর্থাৎ আমাদের জীবনযাত্রার মানের উন্নতি ঘটবে। দেশের মধ্যে আন্তর্জাতিক স্তরে সম্পর্ক সুদৃঢ় হয়। দেখো, ব্যবসা শুধুমাত্র দেশের মানুষের জীবনযাত্রার মানের উন্নতি ঘটানো কিন্তু নয়, সাথে আমরা কি করতে পারি, এক দেশের সাথে অন্য দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাও কিন্তু গড়ে ওঠে। তাহলে ব্যবসা কিন্তু শুধুমাত্র উন্নতির জন্য নয়, এক দেশের সাথে আরেক দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাকে গড়ে তুলতে বা স্থায়ী রাখতেও কিন্তু সাহায্য করে। সাপোজ একটা এক্সাম্পল নিই, মনে করো আজকে আমাদের দেশের সাথে বাংলাদেশের যদি ইলিশ মাছের, আমাদের এখানে ইলিশ কম পাওয়া যায়, তাহলে আমরা বাংলাদেশ থেকে ইলিশ নিচ্ছি। কেমন? আমাদের এখানে গ্যাস প্রচুর পরিমাণে আছে, কয়লা প্রচুর পরিমাণে আছে, তো আমরা কয়লা ওদেরকে দিচ্ছি। তাহলে কি ওদের সবসময় চাহিদা থাকবে কয়লার? আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ওদের সবসময় চাহিদা থাকবে কয়লার, তাহলে আমাদের কাছ থেকেও কয়লা নিতে থাকবে আজীবন, আর ওদের কাছ থেকে আমরা কি নিতে থাকবো, মাছ নিতে থাকবো। তাহলে আমাদের যেটা অভাব সেটা পূরণ হবে, ওদের যেটা অভাব সেটা পূরণ হবে। তাহলে সবসময় আমরা নির্ভরশীল হয়ে থাকবো। এর ফলে কি হবে, প্রতিবেশী দেশ বা ওই দুটি দেশের মধ্যে কি সম্পর্কটা খুব ভালো থাকবে। তাহলে বুঝতে পারলে আমাদের সামাজিক গুরুত্ব আর অর্থনৈতিক গুরুত্ব কিন্তু খুব ভালো। এবারে চলে আসি অভ্যন্তরীণ বাণিজ্য অর্থাৎ ইন্টারনাল ট্রেড। একটু আগেই বললাম, যদি এক রাজ্যের সঙ্গে অন্য রাজ্যের, ধরো পশ্চিমবঙ্গের সঙ্গে আসামের আমরা যদি বাণিজ্য করি, তাহলে পরে কি হবে না, এই ঘটনাটিকে বলবে ইন্টারনাল ট্রেড, অর্থাৎ দেশের ভেতরে এক রাজ্য থেকে অন্য রাজ্যের মধ্যে যে ট্রেড হয় তাকে বলা হয় ইন্টারনাল ট্রেড। তাহলে এই ইন্টারনাল ট্রেডের মধ্যে আমাদের দুটো জিনিস দেখতে হবে, একটা হচ্ছে পাইকারি ব্যবসা বা হোলসেল, আরেকটাকে বলা হয় খুচরো ব্যবসা বা রিটেল। আচ্ছা, হোলসেল কাকে বলছে? হোলসেল বলছে যখন বৃহৎ পরিমাণে পণ্য আদান প্রদান হয়। আর খুচরো ব্যবসা কাকে বলছে? ভোক্তার কাছে সরাসরি গিয়ে পৌঁছায়। আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, মনে করো তুমি একসাথে অনেকগুলো দ্রব্য নিয়ে আসলে কোনো একটা দোকান থেকে, মনে করো চালের বস্তা নিয়ে আসলে তুমি একবারে 100টা চালের বস্তা, তাহলে কি ওগুলো কোথার থেকে নিয়ে আসবে? তোমার পাশে গ্রসারি দোকান বা মুদিখানা দোকান থেকে তো নিয়ে আসবে না নিশ্চয়ই, তোমরা নিয়ে আসবে সেই সমস্ত জায়গা থেকে যেখানে চালের বড় বড় গুদাম রয়েছে। তাহলে সেখান থেকে যদি তোমরা নিয়ে আসো তাহলে সেই জায়গাগুলিকে কি বলবে? হোলসেল। সেখানে কিন্তু অনেক সস্তায় তোমরা পেয়ে যাবে। ধরো একটা চালের বস্তার দাম যদি তোমার 1000 টাকা হয় কোনো একটা গ্রসারি শপে, সেটাই কিন্তু তুমি ওখানে মোটামুটি 800 টাকার 700 টাকার মধ্যেই পেয়ে যাবে। তাহলে অনেকটা সস্তাতে তোমাকে ছেড়ে দেবে।
তাহলে যে জায়গায় একসাথে অনেকগুলো জিনিস তুমি একবারে নিতে পারবে তখন তাকে বলা হয় হচ্ছে গ্রসারি শপ বা পাইকারি ব্যবসা বা হোলসেল মার্কেট। এবারে সেটাই যখন একটা ছোট দোকানে চলে আসলো, মুদিখানা দোকানে, সেখান থেকে যখন আমি 1 কেজি চাল 2 কেজি চাল করে নিচ্ছি, তখন সেই রকম দোকান বা সেই রকম বিষয়টাকে বলবে খুচরো ব্যবসা। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। দেখো সব সময় বলছি তোমাদেরকে, যেখানেই বুঝতে পারবে না তোমরা একটু পজ করো আর সঙ্গে সঙ্গে কমেন্ট করে দাও, ঠিক আছে? পরে না হলে তোমরা আবার ভুলে যাবে। আমরা কিন্তু অলমোস্ট ক্লাস 11-এর ক্লাস 12-এর সমস্ত ভিডিও কিন্তু অলরেডি আপলোড করে ফেলেছি। যেই 2-3টে চ্যাপ্টার বাকি আছে সেগুলো খুব তাড়াতাড়ি আমরা আপলোড করে দেবো। অর্থাৎ ক্লাস 12 থার্ড সেমিস্টারের সমস্ত ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাচ্ছ। তোমাদের কাজ হচ্ছে, একটা রিকোয়েস্ট থাকলো তোমাদের কাছে, তোমরা তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওগুলো শেয়ার করো, তাহলে পরে সেও একটা কোয়ালিটি কন্টেন্ট পাবে। অর্থাৎ এই চ্যাপ্টারটিকে বোঝাতে আরও বেশি তুমি সাহায্য করতে পারবে, তাই না? চলো এবারে চলে আসি পড়াতে। আমরা যখন এখানে পড়ছি, দেখে নাও আন্তর্জাতিক বাণিজ্য, আমরা একটু আগে পড়লাম কি ইন্টারনাল ট্রেড, এবারে ইন্টারন্যাশনাল ট্রেড। ইন্টারন্যাশনাল কি এক দেশের সাথে যখন অন্য দেশের পণ্য বা পরিষেবার আদান প্রদান হয়, দুটো জিনিস পণ্য বা পরিষেবার আদান প্রদান হয়, তখন তাকে বলা হয় ইন্টারন্যাশনাল ট্রেড। যেমন ইম্পোর্ট বা আমদানি হয় আর রপ্তানি বা এক্সপোর্ট হয়, ঠিক আছে? আর একটাও জিনিস হয় পুনঃ রপ্তানি। চলো একে একে করে বলি। আমদানি মানে যখন আমি অন্য দেশ থেকে কোনো কিছু জিনিস নিয়ে আসছি, ধরো বাংলাদেশ থেকে ইলিশ যদি আমি নিয়ে আসি, তখন তাকে বলছে আমদানি। আর যদি আমাদের দেশ থেকে কয়লা ওদের দেশে পাঠিয়ে দিচ্ছি, তাকে বলা হয় রপ্তানি। এইটুকু ক্লিয়ার, এর আগেও বলেছি তোমাদের। এবারে চলে আসি আমরা পুনঃ রপ্তানি, মানে এক দেশ থেকে কিনে অন্য দেশে বিক্রি করা। সাপোজ আমরা মিডল ইস্ট কান্ট্রি, একটা ভালো এক্সাম্পল আছে, যেমন রাশিয়ার থেকে আমরা তেল কিনছি, সেই তেলটিকে আমরা রিফাইন করছি আমাদের রিফাইনারিগুলোতে, মানে পরিশোধন করছি, করার পরে সেই তেলকে আবার বিক্রি করছি বাংলাদেশে। তাহলে আমরা রাশিয়ার থেকে তেলটা নিচ্ছি, ঠিক আছে, সেই খনিজ তেল, সেটাকে পরিশোধন করছি, করে আবার সেই তেলটিকে পাঠিয়ে দিচ্ছি বাংলাদেশে। যদি এরকম করি তাহলে এটাকে বলছে কি পুনঃ রপ্তানি। বোঝা যাচ্ছে? তাহলে এক দেশ থেকে নিয়ে আবার সেটাকে ঠিকঠাক করে আবার রপ্তানি করছে, কেমন? এটাকে বলছে পুনঃ রপ্তানি। নেক্সট, এবার বলছে আন্তর্জাতিক বাণিজ্য যে পড়ছি, সেটার মধ্যে দেখো কি কি হয়, এটাকে একটু মূল্যায়ন করি। যেমন বৈদেশিক মুদ্রা অর্জন হয়, আধুনিক প্রযুক্তির উন্নতি হয়, কর্মসংস্থান বৃদ্ধি পায়। এগুলো হচ্ছে সুবিধা। অসুবিধাও নিশ্চয়ই কিছু আছে। বিদেশি পণ্যের উপর নির্ভরতা বেড়ে যায় আর দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হয়। দেখো জিনিসটা বুঝতে হবে। আচ্ছা, ফরেন এক্সচেঞ্জ বা বৈদেশিক মুদ্রা অর্জন মানে যখন আমরা কোনো একটা দেশে আমাদের জিনিসপত্র পাঠাচ্ছি, ধরো আমরা মশলা পাঠিয়ে দিচ্ছি বা আমাদের বস্ত্র পাঠিয়ে দিচ্ছি, তখন ওই দেশ থেকে আমাদের পয়সা আসলো, তাহলে পরে ওটাকেই বলছে কি ফরেন এক্সচেঞ্জ, অর্থাৎ বিদেশের মুদ্রা আমাদের দেশে চলে আসলো। এবারে বলছে আধুনিক প্রযুক্তির উন্নতি, অর্থাৎ অবশ্যই অন্য দেশে যেই প্রযুক্তিটা আছে সেই দেশের সেই প্রযুক্তিটা আমরা নিয়ে আসতে পারবো, তার ফলে আমাদের দেশের উন্নতি হবে, তাই না? যেমন আমরা রিসেন্টলি ইসরায়েল থেকে একটা টেকনোলজি নিয়ে আসলাম, সেটা কোনটা না, সমুদ্রের জলকে পিউরিফাই করে খাদ্য মানে পানের উপযোগী জল তৈরি করা, তাই না? গ্রাউন্ড ওয়াটার দিন দিন কমে যাচ্ছে, আমরা সমুদ্রের পাশেই থাকি, মানে আমাদের ভারতের 3 দিকে সমুদ্র রয়েছে, বঙ্গোপসাগর, আরব সাগর, ভারত মহাসাগর। তাহলে আমরা সেখান থেকেও কিন্তু সমুদ্রের জল থেকে যদি ড্রিঙ্কিং ওয়াটার বের করতে পারি, সেই টেকনোলজি যদি আমাদের হাতে চলে আসে, তাহলে আমরা সেটাকে পানীয় জল হিসেবে ব্যবহার করতে পারবো। তাহলে সেই টেকনোলজি আমি কোথা থেকে নিয়ে আসলাম না, কোথা থেকে নিয়ে আসলাম আমরা ইসরায়েল থেকে। তাহলে আমরা অবশ্যই আধুনিক প্রযুক্তি নিয়ে আসতে পারি। এছাড়া রয়েছে কর্মসংস্থান। দেখো এগুলোর ফলে কি হবে, আমাদের দেশে কর্মসংস্থান বাড়বে। কিছু অসুবিধাও তো আছে এগুলোর জন্য। কি কি অসুবিধা? যেমন বিদেশি পণ্যের উপর নির্ভরতা বেড়ে যাবে। আমরা বিদেশ থেকে যখন জিনিসপত্রগুলো নিয়ে আসব, কি হবে, দেশের মধ্যে পণ্যের অন্য দেশের উপরে নির্ভরতা বেড়ে যাবে। অনেক জিনিস আছে যেগুলো আমরা ব্যবহার করি যেগুলো বিদেশি, তাই না, সেগুলোর উপর নির্ভরতা বেড়ে যাবে। দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আমাদের দেশে যেগুলো প্রোডাক্ট আছে সেগুলো কিন্তু আমরা ব্যবহার করছি না, আমরা কোনগুলো ব্যবহার করছি, বিদেশি প্রোডাক্ট, তাই না?
তাহলে আমাদের উচিত কি স্বদেশি জিনিসগুলোকে ব্যবহার করা। ওর জন্য প্রেজেন্ট গভর্নমেন্ট সবসময় বলে যে স্বদেশি জিনিস ব্যবহার করো, স্বদেশি জিনিস ব্যবহার করো। কেন বলে? কারণ এতে কি হবে, আমাদের দেশের কর্মসংস্থান বাড়বে। চলে আসি বাণিজ্য ঘাটতি। এটা কিন্তু একটু খুব ভালোভাবে দেখবে, এই টার্মটা কিন্তু তোমাদের বোঝা উচিত। ঠিক আছে, একটা বলে ইম্পোর্ট বা আমদানি, আর একটাকে বলে এক্সপোর্ট বা রপ্তানি। দেখো, যদি আমদানি বেশি হয় আর রপ্তানি কম হয় তখন তাকে বলা হয় বাণিজ্য ঘাটতি। যদি আমদানি বেশি হয় আর রপ্তানি কম হয়, তাহলে আমি মনে করো 1000 টাকার জিনিস কি করলাম, আমদানি করলাম, নিয়ে আসলাম, আর রপ্তানি করলাম কত, 100 টাকার। তাহলে কতটা কম থাকলো, 900 টাকা। তাহলে এই যে 900 টাকার কি হলো, আমার ডেফিসিট হলো। এটাকেই বলছে ট্রেড ডেফিসিট। অর্থাৎ আমদানি করলাম কত, 1000 টাকার জিনিস কিনলাম, রপ্তানি করলাম কত, 100 টাকার। তাহলে পরে আমাদের মাইনাস করলে কত দাঁড়াবে, 900। তাহলে এটাকেই বলছে কি ট্রেড ডেফিসিট। তার মানে আমরা বিক্রি করলাম কম আর হচ্ছে নিয়ে আসলাম বেশি টাকার। তাহলে যত টাকা মাইনাস করলে দাঁড়ায় সেটাই হচ্ছে ট্রেড ডেফিসিট। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পারছো। এর থেকে আর কত সোজাভাবে বোঝাবো বলো, ঠিক আছে, তাই না? চলো দেখি, অতিরিক্ত আমদানি, তেলের উপর ব্যাপক নির্ভরতা, দেশীয় রপ্তানি কম হওয়া। তার মানে আমরা এত বেশি পরিমাণে তেল নিয়ে আসছি মিডল ইস্ট কান্ট্রি থেকে যে আমরা দিচ্ছি কিন্তু কম, মানে বিক্রি করছি কম, নিয়ে আসছি বেশি। এটা কিন্তু ক্ষতির কারণ, আর এটা কি বলছে ট্রেড ডেফিসিট। চলো আর একটু সঙ্গে থাকো, এই চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে যাবে। দেখো গ্যাট, তাহলে বিশ্ব বাণিজ্য নিয়ন্ত্রণ সংস্থা। দেখো বিশ্বের বাণিজ্যকে যদি নিয়ন্ত্রণ করতে হয়, এই বিশাল কর্মকাণ্ডকে যদি নিয়ন্ত্রণ করতে হয়, বেশ কিছু সংস্থা আমাদের দরকার। যেমন গ্যাট, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড। কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? পরীক্ষায় আসে কিন্তু, ছোট ছোট অনেক পরীক্ষায় আসে, এমনকি চাকরির পরীক্ষাতেও এখান থেকে অনেক প্রশ্ন আসে। দেখে নাও, 1947 সালে এটা প্রতিষ্ঠা হয়। এটা আন্তর্জাতিক বাণিজ্যে ট্যাক্স কমানোর জন্য বা শুল্কটাকে কমানোর জন্য এটাকে করা হয়েছে। তাহলে জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড। ঠিক আছে, নেক্সট চলে আসছি WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। 1995 সালে গঠিত হয়। সদর দপ্তর জেনেভাতে আছে, সুইজারল্যান্ডের জেনেভা। আর এর উদ্দেশ্য কি, আন্তর্জাতিক বাণিজ্যটাকে নিয়ন্ত্রণ করা, শুল্ক এর বাধা কমানো, আর বাণিজ্য বিরোধ বা ডিসপিউট সম্পত্তির নিষ্পত্তি করা। একটু দেখে নিই, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটা জেনিভাতে রয়েছে, সুইজারল্যান্ডের জেনিভাতে 1995 সালে গঠিত হয়েছে। ঠিক আছে, কিন্তু এর কাজটা কি? এর কাজটা হচ্ছে যে যদি বাণিজ্য সংক্রান্ত কোনো এক দেশের সঙ্গে অন্য দেশের, এক সংস্থার সঙ্গে অন্য সংস্থার বিরোধ বাধে, মতবিরোধ হয়, তখন এরা কি করবে, মধ্যস্থতা করে সেটাকে শান্ত করবে, ঠিক করে দেবে। আর এছাড়াও যদি ওই দুটির মধ্যে কি হয় না, বাণিজ্য সংক্রান্ত কোনো রকম গন্ডগোল হয়, তখন তারাই সেটাকে ঠিক করবে। তাদের মধ্যে কোনো একটা বস্তুর দাম নিয়ে তাদের মধ্যে গন্ডগোল হচ্ছে, সেটাও কিন্তু তারাই নির্ধারণ করবে বা ঠিকঠাক করে দেবে। তাই এই রকম অর্গানাইজেশনগুলোর গুরুত্ব খুব বেশি। চলে আসি পরবর্তীতে, আন্তর্জাতিক সহযোগিতা, ব্রিক্স ও সার্ক। এই দুটো সংস্থা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এতটাই গুরুত্বপূর্ণ এখনই জানতে পারবে। যেমন ব্রিক্স, ব্রিক্স মানে কি? ব্রিক্স মানে হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। দেখো এই সমস্ত কান্ট্রিগুলো একসাথে তৈরি করে হচ্ছে ব্রিক্স। এই ব্রিক্স যে কান্ট্রিগুলো একসাথে, ওরা কি করবে তাহলে, এই সংস্থার মধ্যে যে সমস্ত কান্ট্রিগুলো আছে তারা একসাথে হয়ে তারা ইকোনমিক অ্যাক্টিভিটিগুলো করবে, অর্থাৎ ইম্পোর্ট বা এক্সপোর্টগুলো করবে। তার ফলে কি হবে, এক দেশ অন্য দেশকে জিনিসপত্র আমদানি করবে আবার রপ্তানি করবে। তার ফলে কি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, তাই না? আর একে অপরের অগ্রগতিতে আমরা হেল্পফুলও হতে পারবো। এরপরে রয়েছে সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। অর্থাৎ এই সমস্ত আমাদের দেখো ভারতের চারপাশে যে সমস্ত দেশগুলো রয়েছে তাকে নিয়ে গঠিত হয়েছে সার্ক। এগুলো দেশ কি অনেক দূরে দূরে রয়েছে, কিন্তু এগুলো হচ্ছে একদম ভারত আর ভারতের প্রতিবেশী দেশগুলোকে নিয়ে গড়ে তোলা একটা সংস্থা, যারা কি করবে, ইকোনমিক অ্যাক্টিভিটিগুলো করবে, অর্থাৎ বাণিজ্য আদান প্রদান এগুলো আমরা করব। তার ফলে কি হবে, সকলেরই উন্নতি হবে। ঠিক আছে, কবে গঠিত হয় এটা? 1985 সালে। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট। এই সমস্ত অর্গানাইজেশনগুলোর সাহায্যে কি হয়, আমরা বাণিজ্যের আদান প্রদান করতে পারি। নেক্সট
বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা সেজ, এটা কিন্তু ছোট প্রশ্ন, টিকা এগুলো কিন্তু অবশ্যই আসে। চলে আসি, নর্মাল রুল কি বলে, যে কোনো কিছু গেলে পরে যদি এই সেজের আন্ডারে আসে সেখানে কি হবে, 100% ট্যাক্স ফ্রি, কোনো রকম ট্যাক্স দিতে হবে না এই অঞ্চলটিতে। আচ্ছা, প্রধান বৈশিষ্ট্য কি হবে, কর ছাড়, ট্যাক্স এক্সাম্পশন, সহজ বিদেশি বিনিয়োগ বা এফডিআই, দ্রুত শিল্প বিকাশ। তাহলে কোনো একটি দেশ বা কোনো একটি অঞ্চল যদি চায় যে এই জোনটাকে কি বানিয়ে দেবে, সেজ, তাহলে কি হবে, তাহলে সেখানে যে কোনো বিদেশি কোম্পানি কোনো রকম ট্যাক্স না দিয়ে সেখানে চলে আসতে পারবে। তোমাদের এক্সাম্পল দিয়ে বলি, যে মনে করো এই পেনটি দেখতে পাচ্ছ, এই পেনটি দাম যদি আমেরিকাতে 100 টাকা, $100 হয়, তাহলে ভারতে যদি আসে, ভারত তার উপরে ট্যাক্স লাগিয়ে দেয়। তাহলে যখন ট্যাক্স লাগিয়ে দেবে জিনিসটার দাম আরো বেড়ে যাবে। যদি দাম আরো বেড়ে যায় তাহলে এটা কিনতে পারবে মানুষে, কিনবে না। এবারে যদি এটার উপরে ট্যাক্স না লাগায়, ধরো 100 টাকা আরো ট্যাক্স লাগিয়ে দিল, তাহলে মনে সাপোজ একটা এক্সাম্পল ধরি, যে ওখানে দাম 100 টাকা, এখানে আসলো ভারত আরো 100 টাকা লাগিয়ে দিল, দাম কত হয়ে গেল, 200 টাকা। ঠিক আছে, তাহলে এত দাম দিয়ে কোনো মানুষ, সাধারণ মানুষ কিন্তু সহজে কিনবে না। কিন্তু সেখানে যদি ইন্ডিয়ান গভর্নমেন্ট বলে কোনো ট্যাক্স দিতে হবে না, তাহলে পরে কি হলো, কলমটার দাম কত হয়ে যাবে, 100 টাকায় থাকবে, তাই না? সেটাকেই বলছে। চলো এবারে সুবিধা কি কি, এর ফলে কি হবে, বিপুল পরিমাণে রপ্তানি বৃদ্ধি পাবে আর নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। নিশ্চয়ই বুঝতে পারছো, আমরা একদম শেষ চ্যাপ্টারে চলে এসেছি, শেষ স্লাইডে চলে এসেছি, ইকোনমি। আচ্ছা, ইকোনমি কাকে বলছে, ধারণা, প্রকারভেদ, এগুলো সব কিছু নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন ও ভোগ বা কনজাম্পশন, এগুলোর সমষ্টিকে বলছে ইকোনমি। চলো একটু দেখে নিই। যেমন প্রোডাকশন, কোনো কিছু জিনিস উৎপাদন করছি, সেই উৎপাদনটাকে ডিস্ট্রিবিউশন করছি মানুষের মধ্যে, আর তারপরে সেটাকে ভোগ করছি। তাহলে প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন ও কনজাম্পশন, এই তিনটাকে একসাথেই বলা হচ্ছে কি, ইকোনমি। মনে করো গম আমরা উৎপাদন করছি, সেই গমটাকে আমরা ডিস্ট্রিবিউট করছি বিভিন্ন জায়গায়, তাই না? এরপরে সেই গমটাকে মানুষে খাচ্ছে, ভোগ করছে। উৎপাদন, ডিস্ট্রিবিউশন এবং ভোগ, এটাকে বলছে ইকোনমি। আচ্ছা, এখানে দেখো চারটি জিনিস আমরা একটু মনে রাখি। যেমন ট্র্যাডিশনাল ইকোনমি, প্রথাগত অর্থনীতি, যেটা কন্টিনিউয়াসলি চলছে যেই অর্থনীতি, তাকে বলছে প্রথাগত। নিয়ন্ত্রিত অর্থনীতি, যেখানে কি করা হয়, মানে প্ল্যানিং করে অর্থনীতিটাকে কন্ট্রোল করা হয়। মিক্সড অর্থনীতি, যেখানে অর্থনীতিগুলো কি একে অপরের সাথে মিক্সড হয়ে রয়েছে। এবং আরেকটা রয়েছে বাজার অর্থনীতি বা মার্কেট বা ক্যাপিটালিস্ট। ঠিক আছে, এই চার ধরনের অর্থনীতি মোটামুটি আমরা দেখতে পাই। আমরা একদম শেষ স্লাইডে চলে এসেছি, ভারতের অর্থনীতির স্বতন্ত্র বৈশিষ্ট্য। আমাদের যে অর্থনীতি রয়েছে তা বেসিক্যালি ডিপেন্ড করে থাকে কিসের উপরে, এগ্রিকালচারাল ল্যান্ডের উপরে। আর এই যে এগ্রিকালচারাল ল্যান্ডের উপরে যে ডিপেন্ড করে থাকে, অর্থাৎ ভারতের প্রায় 70 to 75% পপুলেশন, দে আর টোটালি ডিপেন্ডেন্ট ওভার দ্য এগ্রিকালচার, তাই না? এগ্রিকালচারের উপরে ডিপেন্ড করে থাকে। আচ্ছা, জনসংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে এবং এর সাথে সাথে পরিষেবা ক্ষেত্রের আধিক্য ঘটছে। এছাড়া বেকারত্বের সমস্যা তো রয়েছেই, আর এর সাথে সাথে কি রয়েছে, মানব সম্পদের গুরুত্ব কিন্তু আমাদেরকে বাড়াতে হবে। তাহলে আমরা কি বললাম, যে ভারতের অর্থনীতির সম্পর্কে যখনই জানতে যাচ্ছি, তাহলে আমাদের বুঝতে হবে যে ভারতটা টোটালটাই অর্থনীতি কিসের উপরে ডিপেন্ড করে আছে, কৃষিকাজের উপরে। এর সাথে সাথে ভারতের জনসংখ্যা বাড়ছে, পরিষেবার ক্ষেত্রটা বাড়ছে, কিন্তু সাথে বাড়ছে বেকারত্ব। আর এই বেকারত্ব কমানোর জন্য আমাদের উচিত মানব সম্পদকে আরো ভালোভাবে ব্যবহার করা। বুঝতে পারলে? তাহলে দেখে নাও এখানটায়, যেমন জিডিপি আমরা তখন আলোচনা করেছিলাম, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, অর্থাৎ আমাদের দেশে মোট কত উৎপাদন হচ্ছে তাকেই বলা হয় জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এখানে কিছু ইনফরমেশন থাকলো, যেই ইনফরমেশনগুলো তোমাদের মনে রাখতে সাহায্য করবে। যেমন এখানে বলে দিয়েছি জিডিপি গ্রোথ কত, গ্যাট কত সালে তৈরি হয়েছিল, সার্ক কত সালে তৈরি হয়েছিল, ডাব্লিউএইচও কত সালে তৈরি হয়েছিল। এছাড়া
ট্রেড ডেফিসিট মানে কি, সেজ মানে কি, ব্রিক্স মানে কি, মিক্সড অর্থনীতি মানে কি, এই সমস্ত জিনিসগুলো বলা হয়েছে। চলো তাহলে দেখতে দেখতে আমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারের সমস্ত ভিডিওগুলো কিন্তু প্রায় শেষ। দু একটা থাকলো, আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। এটা হচ্ছে লাস্ট চ্যাপ্টার যেটা তোমরা এতক্ষণ দেখলে। খুব সাধারণভাবে, খুব সিম্পলভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই ভিডিওগুলো তোমরা দায়িত্ব সহকারে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, ঠিক আছে? চলো তাহলে পরে আজকের জন্য অনেক অনেক ধন্যবাদ, টাটা।